5 বছর পর আজ আবারও নতুন করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় নিজেকে পোড়াচ্ছে আবরার। সিগারেটটা ডান হাতের আঙুলে চেপে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কারো নাম্বার ডায়াল করতে নিয়েও কিছু একটা ভেবে ফোনটা পকেটে পুরে নিল। এত রাতে নিশ্চয়ই মেয়েটা নিশ্চিন্ত মনে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আর এদিকে তাকে এক পলক দেখার তৃষ্ণায় তার বিরহে তার সদ্য বিবাহিত বর জ্বলে পড়ে যাচ্ছে। তার কি কোনো খোঁজ রেখেছে ওই মেয়েটা? তা রাখবে কেন? পারবে তো শুধু জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিতে। আবার পুনরায় ফোন বের করে গ্যালারি ওপেন করতে ভেসে উঠল একটা ছোট্ট মুখ, যেই মুহূর্তে আবরারের ফটোতে চুমু দিতে ব্যস্ত। ছবিটা 2 বছর আগে তোলা। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানাতে এসেছিল ইলমি। সারা বাড়ি মাথায় তুলে নেচে নেচে জানিয়েছে তার রেজাল্ট। সেদিনই আবরারকে পরীক্ষার রেজাল্ট জানানোর জন্য আবরারের রুমে যায়, কিন্তু আবরারকে রুমে না দেখে বাড়িতে নেই ভেবে চুপি চুপি আবরার রুমের দেয়ালে টাঙানো আবরারের ফটোতে চুমু দিচ্ছিল ইলমি। আবরার রুমে কারো উপস্থিতি টের পেয়ে বেলকনি থেকে রুমে আসতে নিলেই ইলমিকে দেখে বেশ অবাক হয়। ভ্রুকুচকে ইলমির পাগলামি দেখে কি মনে হতেই ইলমির অগোচরে ফোন বের করে মুহূর্তটা ক্লিক করে নেয়। বিয়ের দিন ছবিটা দেখাতে ইলমি হতভম্বিত চকিত হয়ে আকাশ থেকে পড়ল। ভয়ে তার কাঁপাকাঁপি অবস্থা। এই ছবিটা আবরারের কাছে কখনোই আশা করেনি সে। এমনকি এই ছবিটা কারো কাছেই থাকার কথা না। সে তো রুমে একা ছিল। ছবিটা আবরার কোথায় পেল? ইলমি ছবিটার দিকে তাকিয়ে আবরার বিড়বিড় করে বলে ওঠে, আমাকে জ্বালানোর শাস্তি ভয়ঙ্কর হবে, চড়ুই তৈরি থেকো। কিছু একটা ভেবে আবরার চড়ুই নামে সেভ রাখা নাম্বারটা ডায়াল করে দুবার রিং হতে উপাস থেকে ইলমি ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলে ওঠে। আবরার চট করে চোখ বুজে ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয়। ঠিকই ভেবেছিল আবরার তার চড়ুই, আর চোখে সমস্ত ঘুম কেড়ে নিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আবরার ভেবে পায় না এই মেয়ের কি সমস্যা। কে জানে সবসময় নিজ অজান্তে আবরারকে তার প্রতি আকৃষ্ট করে বসে। এই তো এখনই ইলমির ঘুম ঘুম কণ্ঠস্বরটা আবরারকে খুব খুব করে টানছে। কি আছে বাচ্চা মেয়েটার মাঝে যা আবরারকে এক মুহূর্তে উন্মাদ করে তোলে, তোলপাড় করে দেয় আবরারের মতো শক্তপোক্ত মানুষটাকে। ইলমি পুনরায় ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, আরে আজব পাবলিক তো, কথা যখন বলবেন না কল কেন করেছেন? রাত বিরাতে ঘুমে ডিস্টার্ব করতে? ফালতু লোক। আবরার গম্ভীর স্বরে হালকা ধমকে বলে ওঠে, কার অনুমতি নিয়ে ও বাড়িতে গেছিস? কণ্ঠস্বরটা চিনতে বেশি বেগ পোহাতে হলো না ইলমির। এত রাতে আবরারের কণ্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসে দুহাতে চোখ কচলে ফোনের দিকে তাকাতে তার চক্ষু চড়ক গাছ। মোবাইল স্ক্রিনে গোটা গোটা অক্ষরে লেখা রাক্ষস করল্লার বাগান নামে সেভ করা নাম্বার দেখে বেশ অবাক হয়। এত রাতে লোকটা তাকে কল করেছে এটাও ভাবা যায়? লোকটা তো রাতারাতি পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ইলমি মস্করা করে বলে ওঠে, বাবা বেটা তো সেই বউ ভক্ত, এত রাতে বউকে মিস্টিস করছিল নাকি? বলে মুচকি হাসলো। আবরার পুনরায় ধমকে বলে উঠল, কথা বলছিস না কেন? কার অনুমতি নিয়েছিস? আব্বাজান আর ফুপা। রাখ তোর আব্বাজান, তোর আব্বাজানের গুল্লি মারি। তোর আব্বাজানের সাহস কি করে হয় এমপি ফাহাদ আবরারের বউকে তার অনুমতি ব্যতীত নিয়ে যেতে? ইমরুল তালুকদারের কথা উঠতে আবরার বিড়বিড় করে বলে উঠল, সে তো মীর জাফরের বংশধর, না হলে কি এর নিজের ছেলের সাথে এত বড় শত্রুতা করে? ইলমি থতমত খেয়ে বলে ওঠে, ঠিক কিছু বললেন? আবরার গম্ভীর গলায় বলে ওঠে। না, ফোন রাখ। ইলমি থতমত খেয়ে বলে ওঠে, ফোনটা তো আমি করিনি, আপনি করেছেন। এই চুপ, একটাও কথা বলবি না। দূরে গিয়ে গুলি ফুটেছে তাই না? আমি কি করলাম আবার? কথা শেষ করার পূর্বে আবরার খপ করে ফোনটা কেটে দেয়। টুটটুট শব্দ হতেই ইলমি ফোনটা কান থেকে সরিয়ে বিছানায় রেখে বলে ওঠে, আরে বাস, আমি আবার কি করলাম? আজব তো, লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? এমন আজব আচরণ করছে কেন? ইলমি রে, তোর কপাল বোধহয় পুড়লো। শেষমেশ তোর কপালে বোধহয় একটা পাগল বড়ই জুটলো। কেটে গেছে 2 দিন। আবরার এই 2 দিন এত এত পরিমাণ ব্যস্ততাই ছিল যে বাড়িতে আসার সময়টাও হয়ে ওঠেনি ঠিক মতো। ড্রয়িং রুমে ইমরুল তালুকদার প্রতিদিনের মতো সকালে নিউজ পেপারে চোখ বোলাচ্ছিলেন। 10টায় আবরার একদম রেডি হয়ে নিচে নামে। ইমরুল তালুকদার আর চোখে ছেলের পানে চায়। ছেলে তার একদম নতুন জামায় সেজে নেমেছে। আবরার ভ্রুকুচকে ইমরুল তালুকদারের দিকে চাইতে ইমরুল তালুকদার ছেলের দিকে চোখ নামিয়ে নিউজ পেপারে মনোযোগ দেয়। আবরার সেদিকে পাত্তা না দিয়ে ড্রয়িং এ গিয়ে বসে আসমা বেগম ব্যস্ত হাতে ছেলেকে এটা ওটা তুলে দিতে শুরু করেন। আবরার খেতে খেতে গম্ভীর স্বরে বাবার উদ্দেশ্যে বলে ওঠে, শত্রুতা শেষ হয়েছে? ইমরুল তালুকদার ছেলের কথায় ভ্রুকুচকে নিউজ পেপার রেখে বলে ওঠে, মানে কি বলতে চাইছো? কি বুঝাতে চাইছো তুমি? যা বলতে চাইছি আপনি বুঝেছেন, নাটক করার প্রয়োজন নেই। অসভ্য ছেলে, তোমার মতো অসভ্য এমন ছেলেকে কেন যে মানুষ এমপি বানিয়েছে কে জানে। ভদ্রভাবে কথাও বলতে পারো না। বেশি কথা আমার পছন্দ নয়। ইমরুল তালুকদার এবার তেড়ে এসে বলে উঠলেন, আমিও তোমার মতো অসভ্যের সাথে কথা বলতে চাই না। জহির ভাইজান তোমাদের বিয়েটা মানেন না। সে চায় না ইলমি তোমার মতো এমন অসভ্যের সাথে সংসার করুক। শুধু ভাইজান না, আমিও চাই না তোমার মতো এমন অভদ্রের সাথে ইলমির মতো বাচ্চা একটা মেয়ে সংসার করুক। ক্ষমতার ভয় দেখিয়ে জোর করে মেয়েটাকে বিয়ে করেছো তুমি। আবরার খাওয়ার দিকে মনোযোগ রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল, ফার্স্ট অফ অল আপনার আর মির্জা সাহেবের বিয়ে মানা বা না মানা নিয়ে আমার কিছু যায় আসে না। বিয়েটা আপনাদের করিনি যে আপনাদের মানতে হবে, বরং বিয়েটা ইলমিকে করেছি। আর সংসার করব কি করব না
এটা আমাদের ভাবতে দিন। এর মধ্যে আপনি আর মির্জা সাহেব নাক গলাবেন না দয়া করে। মির্জা সাহেবকে কল করে বলে দিবেন তার একমাত্র মেয়ের জামাই আজ সন্ধ্যায় তার বউকে নিতে যাবে। বলে খাওয়া ছেড়ে উঠে গেল। আসমা বেগম হাঁ করে ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইলেন। চোখের সামনে কাকে দেখছেন তিনি? এটাই কি তার ছেলে নাকি অন্য কেউ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আসমা বেগম। ইমরুল তালুকদারও অবাক চোখে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মাথায় একটা কথায় ঘুরপাক খেলো, এই ছেলেকে কোথা হতে আসলো? এই ছেলে, একে তো ইমরুল তালুকদার চিনতে পারলো না। এই ছেলে কি আসলে তারই ছেলে, নাকি পাবনার পাগলাগারো থেকে পালিয়ে আসা এক পাগল যাকে দেখতে হুবহু আবরারের মতো? মির্জা বাড়ির গিন্নি আমেনা বেগম আজ ব্যস্ত হাতে কয়েক পদে রান্না করছেন। যতই হোক আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়েটা যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেছে, আর আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়ের পর প্রথম মেয়ের জামাই তার শ্বশুরবাড়ি আসবে, এতটুকু আপ্যায়ন করা তার পাওনা। এদিকে জহির মির্জা ভ্রুকুচকে স্ত্রীর কার্যকলাপ দেখে চলেছেন। যেখানে সে মেয়ের বিয়েটাই মানতে চাইছে না, সেখানে তার স্ত্রী কিনা মেয়ের জামাই বলে নেচে কুদে রান্না করতে বসে গেছে। শেষমেশ সব বাজার কিনা তাকে দিয়েই করানো হলো। ইমরুল তালুকদার বিড়বিড় করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ঘরের শত্রু বিভীষণ। আবরার ছেলে হিসেবে খারাপ নয়, এটা জহির মির্জা জানেন। নিজের ভাগ্নেকে সে আপাদমস্তক পুরোটাই চিনেন এবং জানেন জন্ম নেওয়ার পর থেকে চোখের সামনে আবরারকে বড় হতে দেখেছে। মেয়ের জামাই হিসেবে আবরারের মতো ছেলেই হয়তো সব বাবা প্রত্যাশা করে, কিন্তু আবরার আর ইলমির মাঝে বিস্তর ফারাক। একদিকে আবরার গম্ভীর প্রকৃতির মানুষ, ভীষণ রাগী, গোছালো, স্ট্রং পার্সোনালিটির, সব বিষয়ে কথা কম বলা তার স্বভাব। অন্যদিকে ইলমি অগোছালো, একটু ধমকে কেঁদে কুটে তার বেহাল দশা, কথার উপর কথা বলা, সারাদিন নেচে বেড়ানো তার স্বভাব। এমন উড়নচণ্ডী চঞ্চল স্বভাবের মেয়ে আবরারের মতো গম্ভীর ছেলের সাথে কিভাবে সংসার করবে? যদিও আবরার বুঝদার একটা ছেলে, কিন্তু ইলমি তো বাচ্চা একটা মেয়ে। অতটুকু বাচ্চা মেয়ে কিভাবে সবকিছু সামলাবে? এসব ভেবে জহির মির্জা বিয়েটাতে নামত করেন। বাবা মার কাছে কি সন্তানরা কখনো বড় হয়? তাদের কাছে সন্তানরা সেই প্রথম দিনের মতোই পুচকিটাই রয়ে যায়। ঠিক ইলমিও জহির মির্জার কাছে সেই ছোট্ট ইলমি রয়ে গেছে, আর এজন্যই তার রাজ্যের চিন্তা। কিন্তু এখন আর তার কিছু করার নেই। বিয়েটা যখন হয়ে গেছে তার মেনে নিতেই হবে। জহির মির্জা দীর্ঘ শ্বাস ফেলে ওঠে, দাঁড়ায়, তারপর মেয়ের রুমের দিকে পা বাড়ায়। চারপাশটা বড্ড খালি খালি লাগছে জহির মির্জার। আসলে কি আশপাশটা খালি খালি লাগছে, নাকি বুকের মাঝখানটায়? মনে হচ্ছে কিছু একটা নেই, কোনো কিছুর কমতি রয়েছে। বুকের মাঝখানটায় খাঁখা করে উঠছে অজানা এক ব্যথায়। এমন শূন্য শূন্য কেন লাগছে? মেয়ের অদূরে বিদায়ের কথা ভেবে? রাজকন্যা বাবার রাজ্য ছেড়ে চলে যাবে বলে বাবার এমন শূন্য শূন্য লাগছে? তাই হবে হয়তো। ঘড়িতে সন্ধ্যা 7টা। ইলমি ড্রয়িং রুমে সোফায় দুপা উঠিয়ে আয়েশ করে বসে মুড়ি আর চানাচুর মাখা খেতে খেতে সিরিয়াল দেখছে। আমিনা বেগম রান্না বান্না শেষ করে ব্যস্ত হাতে সবকিছু ড্রয়িং এ গুছিয়ে রাখছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই ইলমি বিরক্তিতে চোখ মুখ কুচকে সদর দরজা চায়, তবে উঠে না। কলিং বেল বাজছে, শুনছিস না ইলমি? দেখ কে এলো। আমি পারবো না আম্মা, দেখছো না সিরিয়াল দেখছি। আমিনা বেগম মেয়ের কথায় ভ্রু কুচকালেন। এমন অলস বাদর একটা মেয়ে আল্লাহ যে তাকেই কেন দিলেন কে জানে। ইলমিকে নিয়ে আমিনা বেগমের চিন্তার শেষ নেই। এই মেয়ে শ্বশুরবাড়িতে কি করবে কে জানে। এবার যখন কপাল করে আসমা বেগমের মতো একজন শাশুড়ি পেয়েছে, আমিনা বেগমের চিন্তা কিছুটা হলেও কমে এসেছে। আমিনা বেগমের ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠতেই আমিনা বেগম রান্নাঘরের দিকে যেতে গিয়েও ফিরে এলেন, হালকা চেঁচিয়ে বললেন, ইলমি যাবি নাকি আমি আসবো? আমি যদি ওখানে যাই তোর বংশের 12টা বাজাবো বলে দিলাম, বাদর মেয়ে। ইলমি দাঁত দেখে হেসে বলে ওঠে, আরে আরে আরফুর মেয়ে চেষ্টা যাইতেছে কেন? যাচ্ছি তো বাবা, যাচ্ছি। ইলমির নানুর নাম আরফান। মাঝে মাঝে আমিনা বেগমকে রাগাতে ইলমি এমন বলে। আমিনা বেগম চেঁচিয়ে বলে ওঠেন, বাদর মেয়ে, আসলে তোকে বলে লাভ কি? দোষ তো তোর বংশের, সব দোষ তোদের মির্জা বংশের। ইলমি যেতে যেতে মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের বংশ তো খুবই ভালো, একদম দুধে ধোয়া তুলসী পাতা। আর জলজন্ত প্রমাণ চোখের সামনে দেখছি। আমিনা বেগম মেয়ের দিকে চেয়ে চোখ পাকালেন, তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ইলমি সদর দরজা খুলতেই হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে সামনে তাকায়। দরজা খুলতে দেখে ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট আর হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ঘড়ি, ব্ল্যাক স্নিকার্স পরিহিত সুদর্শন পুরুষ মানুষ আবরার দাঁড়িয়ে। ইলমি মাথা ওপর নিচ করে অবিশ্বাস্য চোখে আবরারকে দেখতে ব্যস্ত। সুঠামদেহী শ্যামবর্ণের এই পুরুষটাকে ভীষণ ভীষণ সুদর্শন লাগছে। প্রতিদিনের থেকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। চোখের সামনে কাকে দেখছে? আগে ছিলেন নেতা, আর এখন হয়েছে হিরো। এ তো পুরাই চেঞ্জ। ইলমি মুহূর্তেই টাসকি খেয়ে বসলো। দুদিন আগেও যাকে বিয়ে করবে না বলে কাঁদছিল, আজ তাকে নিজের বর বলতে ভীষণ ভীষণ ভালো লাগছে। লোকটা এত কিউট। এই কিউট লোকটা কিনা ইলমির বর, ভাবা যায়? সেই সাথে বেশ অবাকও হলো। এই সময় আবরারকে এখানে আশা করেনি ইলমি। আবরার আসবে এটা ইলমিকে জানানো হয়নি, তবে ইলমি কিছু একটা আন্দাজ করেছিল মায়ের এমন রান্নাবান্নার আয়োজন দেখে। তবে আবরার আসবে এটা সে কখনোই ভাবেনি। গত 5 বছরে আবরার মাত্র একবারই বাড়িতে এসেছিল।